আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো 100 কোটি টিকাকরণে শক্তিশালী হয়েছে দেশ। মন কি বাত অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন নরেন্দ্র মোদী। দেশের 35 কোটি মানুষ এখনো টিকাই পাননি, তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, हमारे वैक्सीन कार्यक्रम की सफलता भारत के सामर्थ्य को दिखाती है, सबके प्रयास के मंत्र की शक्ति को दिखाती है। যারা ঢাক বাজায়, ঢালি বাজায়, থালি বাজায়, ঘন্টা বাজায়, তাদের বলি কাজটা করে ঘন্টা বাজান। বৃহস্পতিবারই দেশে করোনা ভ্যাকসিনেশনে 100 কোটির মাইলস্টোন ছুঁয়েছে ভারত। জানিয়ে ঢাকঢোল পিটিয়ে প্রচারে নেমেছে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটে রবিবার মন কি বাত অনুষ্ঠানেও এই নিয়ে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। 100 करोड़ वैक्सीन डोज का आंकड़ा बहुत बड़ा जरूर है। मैं जानता था कि हमारे हेल्थ केयर वर्कर्स देशवासियों के टीकाकरण में कोई कोर कसर नहीं छोड़ेंगे। हमारे स्वास्थ्य कर्मियों ने अपने अथक परिश्रम और संकल्प से एक नई मिसाल पेश की। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখনো পর্যন্ত 23% কিছু বেশি মানুষ ডাবল ডোজ ভ্যাকসিন পেয়েছেন। এদিন সকালে দেশে 100 কোটির ভ্যাকসিনেশন নিয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রের সাফল্যের প্রচার করলেও বিকেলে শিলিগুড়ি থেকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবল ডোজ কিন্তু 100% না হওয়া পর্যন্ত 100% বলা হয় না। অ্যাকচুয়াল ডাবল ডোজ পেয়েছে কতজন? 29 কোটি 51 লক্ষ। ঢেড়া পেটানো হচ্ছে 100 কোটি ডোজ দিয়ে দেওয়া হয়েছে। আরে ভাই, ও তো মিলঝুলকে ঝুমলা কর দিয়া না। এখনো 35 কোটি মানুষ একটা ডোজও পায়নি। আর যদি সংখ্যাটা 150 কোটি ধরেন ছোটদের নিয়ে, তাহলে কিন্তু মনে রাখবেন ওটা 70-75 কোটি হয়ে যাবে। কেন্দ্রের কোউইন পোর্টালের পরিসংখ্যান বলছে দেশে সবচেয়ে বেশি ভ্যাকসিন পেয়েছে উত্তরপ্রদেশ, তারপরেই রয়েছে মহারাষ্ট্র। ভ্যাকসিন পাওয়ার তালিকায় 3 নম্বরে পশ্চিমবঙ্গ। এই প্রেক্ষাপটে রবিবার রাজ্যকে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন দেওয়া হয়নি বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। আমরা 7 কোটি টিকা এখনো পর্যন্ত দিতে পেরেছি, আমার প্রয়োজন 14 কোটি। মহারাষ্ট্র বেশি পেয়েছে, আমি কম পেয়েছি। ইউপি পেয়েছে গাদা গাদা, ইউপি যদি পায় 15, আমি পেয়েছি 7। অথচ আমার পপুলেশন সবার থেকে বেশি, আমি কেন পাবো না? ইউপি পাক, মহারাষ্ট্র পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে দেওয়া হবে না কেন? মাননীয় প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন যারা আমাদের ডাক্তার স্বাস্থ্যকর্মী আছেন তাদেরকে উৎসাহিত করতে আমরা এই থালাটা বাজাবো। খেলার মাঠে যখন দর্শকরা হাততালি দেয়, তাতে কিন্তু ক্রিকেটের বলটা ভালো হয়ে যায় না, কারণ দর্শকরা খেলেন না। প্লেয়াররা উৎসাহিত হয়ে তারা ভালো করে খেলেন। রাজ্যকে তার জনসংখ্যার রেশিও অনুসারে তাকে টিকা দেয়া হয়েছে। ওরা একটা করে সার্টিফিকেট লাগিয়ে দিচ্ছে ডেটা সেন্টারের মাধ্যমে। তাহলে যে যত লোক মারা গেছে কোভিডে, সবাইকে একটা করে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে তো? ওনার চিন্তা ভাবনা ওনার কাছে। তাহলে পশ্চিমবঙ্গে যত ডেথ হয়, বিশেষ করে এই 80টি বাচ্চা যে মারা গেছে উত্তরবঙ্গে, প্রত্যেকটি বাচ্চার ডেথ সার্টিফিকেটে মমতা ব্যানার্জির ছবি থাকা দরকার, কারণ তার অপদার্থতার জন্য এই 80টি বাচ্চার মৃত্যু হচ্ছে। কোভ্যাক্সিন হচ্ছে নরেন্দ্র মোদীর কোম্পানি। কোভ্যাক্সিন তিনি নিজেও নিলেন। তিনি তাহলে আমেরিকায় কি করে গেলেন? ছাত্রছাত্রীরা অ্যালাউড নয় আমেরিকায় যাওয়ার জন্য। কোভ্যাক্সিন নিলে অ্যালাউ করছে না WHO। কোভিড শিল্ড যেতে পারছে, আমরা এই জন্য কোভিড শিল্ডটা বেশি দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কম্পিটেন্ট এনাফ এইসব বিষয়ে দেখার জন্য। এই মুহূর্তে মমতা ব্যানার্জি সুচিন্তিত মতামতের কোনো প্রয়োজন পড়ছে না। ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন হয় তখন মানুষ চিন্তা ভাবনা করবে। সব মিলিয়ে ভ্যাকসিনেশন নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। এবিপি আনন্দ। আমি আলোচনার শুরুতে গোপালবাবুর কাছে আসবো। গোপালবাবু, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভ্যাক্সিন নিয়ে প্রশ্ন তুললেন। কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেই কোভ্যাক্সিনে? পড়ুয়ারা যেতে পারছেন না চাইলে বিদেশে, তাদের অনুমোদন দেওয়া হচ্ছে না, কিন্তু মোদী যাচ্ছেন, নরেন্দ্র মোদী যাচ্ছেন। একটা ভ্যাকসিনের এখানে বিশিষ্টরা আছেন, মানে বিশেষজ্ঞ আছেন, তারা বলবেন এই ভ্যাকসিনটা ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা আমাদের ভিসা দেবে কি না দেবে সেটা তাদের বৈদেশিক নীতি, কিন্তু ভ্যাকসিনটার কার্যকারিতা আছে কি না আছে সেই প্রশ্নটা করুন।
যদি মমতা ব্যানার্জি মনে করেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে দুটো ভ্যাকসিন এখন ভারতবর্ষে দেওয়া হচ্ছে তার কার্যকারিতা নেই, তাহলে সেটা সঠিক প্রশ্ন। কিন্তু যদি তিনি প্রশ্ন করেন যে কেন ভারতীয়রা যারা এই ধরনের ভ্যাকসিন নিয়েছেন সেই ভ্যাকসিনেটেড পার্সনরা তারা ভিসা পাবেন না, সেটা তো সেই দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ঢাকঢোল বাজিয়ে থালা বাজিয়ে 100 কোটি ভ্যাকসিনেশন সম্পন্ন হয়েছে, 100 একেবারে 100% হয়েছে ভ্যাকসিনেশন, এটা বলা যায় না। দেখুন ভ্যাকসিনেশন কত পার্সেন্ট হয়েছে, 23% যে ভ্যাকসিনেশন হয়েছে ডাবল ডোজ, এগুলো সবই ভারত সরকার তার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন, কোনো ক্যান্সেল করছেন না। তার প্রশ্ন কোথায়? আমি দুটো প্রশ্ন বলবো। একটা হচ্ছে কোভ্যাক্সিন নিয়ে উনি চলে যাচ্ছেন আমেরিকা, উত্তর দিলেন সুকান্ত বাবু, ওনাটা চিন্তা করতে হবে না, যুক্তি দিয়ে কথা বলতে হবে। উনি যাচ্ছেন, ভারতের লোকেরা যেতে পারছে না, ছাত্ররা যেতে পারছে না, যারা বাইরে যাবে তারা যেতে পারছে না, তাদের যাওয়া বন্ধ। দেশের ভ্যাকসিন কেন আপ টু ডেট করা হলো না, এক। দ্বিতীয় করছে যে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে যে বলা জনসংখ্যা অনুযায়ী পাচ্ছে কি, পশ্চিমবঙ্গ 7 কোটি, গুজরাটও কিন্তু 7 কোটি পেল। পশ্চিমবঙ্গের গুজরাটের থেকে প্রায় ডবল জনসংখ্যা পশ্চিমবঙ্গ, কি করে 3 নম্বরে? না না কেন পেল না পশ্চিমবঙ্গ, কেন পেল না? না দাঁড়ান, ইউপি না, ঠিক আছে ইউপি বেশি, না না আমি জনসংখ্যা দিচ্ছেন, এই যে কথাটা বলছি, আরে জনসংখ্যা অনুযায়ী তো বললো পশ্চিমবঙ্গ 7 কোটি পেল, গুজরাট কি করে 7 কোটি পেল? গুজরাটের জনসংখ্যা তো পশ্চিমবঙ্গ থেকে অর্ধেক। আমি রঞ্জিতের কাছে কথা বলবো, রঞ্জিত আমরা একেবারে প্রথম থেকেই দেখেছি ভ্যাকসিন নিয়ে কেন্দ্র রাজ্য চাপানুতর চলছে, তরজা চলছে, কিন্তু সাধারণ মানুষ ক্রমশ বেড়েই চলেছে তো করোনা সংক্রমণ। দেখুন করোনা বেড়ে চলেছে, এর জন্য অন্তত পশ্চিমবঙ্গের জন্য আমরা একেবারে নির্দ্বিধায় রাজ্য সরকার এবং তার নেতা মন্ত্রীদের দায়ী করতে পারি। যেভাবে এখানে বুর্জ খলিফার মতো মঞ্চ বানাতে দেওয়া হয়েছে, যেভাবে মুখ্যমন্ত্রী স্বয়ং 50টা পুজো উদ্বোধন করে মানুষকে উৎসবে নামার জন্য প্ররোচিত করেছেন, এইটার আসলে এই করোনাকে এইভাবে ভয়ঙ্করভাবে বাড়িয়ে দিয়েছে। আসলে ডিএম অ্যাক্ট এবং বিপর্যয় মোকাবেলা আইন কেন্দ্র রাজ্য সমস্ত শাসকের কাছে একটা ভয়ঙ্কর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অগণতান্ত্রিকভাবে রাজ্য শাসন এবং কেন্দ্রের শাসন চালানোর জন্য আজকে ডিএম এবং বিপর্যয় মোকাবেলা আইন একটা বড় হাতিয়ার। আমাদের সংগঠন এপিডিআর এর রাজ্য সম্মেলন মাত্র 300-350 লোক হতো, সেইটাকে অগণতান্ত্রিকভাবে গতকাল বন্ধ করে দিয়েছে। অথচ গোটা রাজ্য জুড়ে আপনারা তাকিয়ে দেখুন যে কিভাবে বিজেপি, তৃণমূল তারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে মিটিং করছে, কিভাবে পুজো মণ্ডপে লক্ষ লক্ষ লোক জমা হয়েছে, অথচ তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটি মানবাধিকার সংগঠনে 300-350 মানুষের জমায়েত হবে, বিশাল হল, সেই সম্মেলন বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এই আইনগুলোকে আজকে অগণতান্ত্রিকভাবে মানুষের শাসন করার জন্য ব্যবহার করা এবং এই যে কেন্দ্র রাজ্য খেউ মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য রাজ্যে আজকে করোনার সংক্রমণের আপডেট কি রয়েছে? গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 989 জন, অর্থাৎ প্রায় 1000 ছুঁই, মৃত্যু হয়েছে 10 জনের। দেখুন প্যান্ডেলে প্যান্ডেলে লাগাম ছাড়া ভিড়, করোনা বিধিকে তোয়াক্কা না করে প্রতিমা দর্শন। এক সপ্তাহ আগে আনন্দের এই মুহূর্তগুলোই আজ বিপদের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের করোনার ভয়াবহ পরিস্থিতি দেখে এমনটাই দাবি করছেন চিকিৎসকদের একাংশ। রাজ্য সরকারের মেডিকেল বুলেটিন বলছে 16ই অক্টোবর একাদশীর দিন রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 443, মৃত্যু হয় 10 জনের। ঠিক এক সপ্তাহের মাথায় 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় 1000 ছুঁই, মৃত্যু হয়েছে 12 জনের। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী শেষবার 4 জুলাইয়ে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল 1000-এর ঘরে। তারপর থেকে ধীরে ধীরে কমতে থাকে দৈনিক সংক্রমণ, কিন্তু পুজো মিটতেই বদলে যায় ছবিটা। রবিবারও যে ধারা অব্যাহত থাকে। আমরা পুজোর সময় যে বেহিসাবি বেলাগাম জীবনযাপন করেছি তাতে আমরা বেলাইন হয়ে গেছি। আমার মাঝে মাঝে একটা প্রশ্ন করতে ইচ্ছে করে, তাহলে কি আবার একটা লকডাউন চাইছি আমরা? আগামী কয়েকদিন অ্যাসিড টেস্ট রাজ্যের পক্ষে করোনা নিয়ন্ত্রণের জন্য বেশি সংখ্যক টেস্ট করে বেশি সংখ্যক পজিটিভ উপসর্গবিহীন তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আইসোলেট করতে হবে, নইলে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। আমাদের যে কোনো মুহূর্তে বড় বিপদ দেখা দিতে পারে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছিলেন 1014, মৃত্যু হয়েছিল 19 জনের। আর তৃতীয় সপ্তাহে কলকাতায় আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয় 1267, মৃত্যু হয়েছে 19 জনের। আবার হচ্ছে কোভিড নিয়ে এই 2 মাস একটু সতর্ক থাকবেন। এখনো বাংলায় কন্ট্রোলে আছে, সেভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু প্রিকশন রাখতে হবে, মাস্কটা পরতে হবে। পুজোর পর করোনার সংক্রমণ বাড়তেই তৎপর হয়েছে কলকাতা পুরসভা, প্রস্তুত রাখা হচ্ছে সেফ হোম।
করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে কলকাতা পুরসভা বেশ কয়েকটি সেফ হোম তৈরি করে রাখছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তপসিয়ার চম্পামণি মেটার্নিটি হোম। প্রচুর এখানে বেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরপর বেড রয়েছে, এখানে ফ্যানের ব্যবস্থা, আলোর ব্যবস্থা সবকিছুই রয়েছে। সেফ হোমে যেগুলো দরকার, অক্সিজেনের ব্যাপার, ফার্স্ট এডের ব্যাপার, তাদের সেপারেশনের ব্যাপার সব কিছুই আছে, যেগুলো প্রয়োজন আমরা ওটা তৈরি রেখেছি। গতবারও তৈরি ছিল, কোনো কাজে লাগেনি, এবার আমরা তৈরি রেখেছি, যদি প্রয়োজন লাগে আমরা ব্যবহার করব। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা শুভ্রাংশু রায়, সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়, আপনার কাছে আসবো। এই যে কোভ্যাক্সিন নিয়ে এত কথা হচ্ছে, তো যারা কোভ্যাক্সিন ইতিমধ্যেই নিয়েছেন তারা কি করবেন? আবার ভ্যাকসিন নেবেন? না, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, যেটা অনেকটা দিন সময় পাওয়া গেছে, আমরা 16ই জানুয়ারি থেকে এবছরে শুরু করেছিলাম কোভিশিল্ড ভ্যাকসিনেশন এবং তার কিছুদিন পর থেকে শুরু হয় কোভ্যাক্সিন এবং লাস্টে আমাদের শুরু হয়েছে স্পুটনিক। তো কোভ্যাক্সিনের ক্ষেত্রে আমাদের যে ট্রায়ালটা চলছিল, সেই ট্রায়ালের 3rd ফেজ থেকে আমরা ভ্যাকসিনেশন শুরু করেছিলাম এবং সেই কারণেই যেহেতু এখনো পর্যন্ত ফাইনাল রিপোর্ট দিয়ে আমরা মেন যে অ্যাপ্রুভালের জায়গা, সেই অ্যাপ্রুভালের জায়গায় যেতে পারিনি। আমি জানি না মানে কী কারণে যেতে পারিনি, কিন্তু এই অ্যাপ্রুভালটা পেয়ে যেভাবে কোভিশিল্ড এবং স্পুটনিক দুটোই আন্তর্জাতিক একটা স্ট্যাম্প পেয়েছে যে সে এটা নিয়ে সবাই ট্রাভেল করতে পারে সব কিছু, কোভ্যাক্সিন কিন্তু এখনও সেটা পায়নি এবং সেটার জন্য কিন্তু উদ্যোগী হয়ে এইটা করে ফেলতে হবে, বা যেখানে আটকাচ্ছে, যে জায়গাটায় আটকাচ্ছে সেই জায়গাটা শুধরে নিতে হবে। কারণ এখনও পর্যন্ত কোনো গাইডলাইন আসেনি আইসিএমআর বা যে কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে যে আমরা কোভ্যাক্সিনের পর কোভিশিল্ড বা কোভিশিল্ডের পর স্পুটনিক এরকম নিতে পারবো। সেই কারণে এখনও পর্যন্ত এই ব্যাপারটা ভালো করে দেখে যারা কোভ্যাক্সিন নিয়েছেন তারা যাতে ট্রাভেল করতে পারেন সেই দিকটা দেখা উচিত। করোনার পাশাপাশি উদ্বেগ ম্যালেরিয়া, ডেঙ্গু নিয়েও। এবার কি বাংলায় হানা দিল ম্যালেরিয়ার নতুন প্রজাতি? মুর্শিদাবাদের বেলডাঙ্গার এক যুবকের উপসর্গে এমনই অনুমান চিকিৎসকদের একাংশে। দেখুন। পুজো মিটতেই বাংলায় ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা, চোখ রাঙাচ্ছে ডেঙ্গিও। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের একাংশের সন্দেহ বাংলায় খোঁজ মিলেছে নতুন রকম ম্যালেরিয়ার, যা ভূভারতে সচরাচর দেখা যায় না। ম্যালেরিয়ার বিরল এই প্রজাতির নাম প্লাজমোডিয়াম ওভালে। ম্যালেরিয়ার নতুন প্রজাতি বাসা বেঁধেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার এক যুবকের শরীরে। দিন কয়েক আগে বেলডাঙ্গার এই যুবকের ঘুম জ্বর আসে, তার সঙ্গে কাঁপুনি, রক্ত পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। ধরা পড়েনি ডেঙ্গি ম্যালেরিয়াও। চিকিৎসকদের সন্দেহ বছর 27-এর যুবক বিরল প্রজাতির প্লাজমোডিয়াম ওভালেতে আক্রান্ত। রোগীর কি চিকিৎসা হবে তা জানতে নমুনার স্লাইড পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞের কাছেও পাঠানো হয়েছে নমুনার স্লাইড। ম্যালেরিয়ার মূলত 4টি প্রজাতি: প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়ায় ও প্লাজমোডিয়াম ওভালে। বিশেষজ্ঞদের মতে দেশে এ রাজ্যে ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ও ফ্যালসিপেরামের প্রজাতির খোঁজ মেলে। বেলডাঙ্গার যুবকের ভাইভ্যাক্স ও ফ্যালসিপেরামের রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকদের সন্দেহ আরো দৃঢ় হয়েছে। জ্বরটা 4-5 দিন ধরে হচ্ছিল, কিন্তু প্রচণ্ড জ্বর হয়ে হসপিটালে ভর্তি নিয়ে নেওয়ার পরে ব্লাড টেস্ট করে, তার জন্য আজকে 2টি ডোজ চলছে, 3টি ডোজ হলে আর কালকে দিনটা থাকলে ছেড়ে দিন। কতটা ভয়ঙ্কর ম্যালেরিয়ার এই অচেনা প্রজাতি? বিশেষজ্ঞদের মতে বিশ্বের মোট ম্যালেরিয়া আক্রান্তের 0.1%-এরও কম প্লাজমোডিয়াম ওভালেতে আক্রান্ত হন, কিন্তু সময় মতো রোগ নির্ধারণ করতে না পারায় মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। এই ওভেলকে, প্লাজমোডিয়াম ওভেল কিন্তু প্রধানত আমরা দেখতে পাবো সাব সাহারান আফ্রিকা বলি আমরা, ভারতবর্ষে কিন্তু এই প্রজাতিটা বিশেষ পাওয়া যায় না। কি উপসর্গ দেখা দেবে? সাধারণ যে ম্যালেরিয়াতে যে উপসর্গ দেখা দেয়, যেমন জ্বর, গা হাত পায়ে ব্যথা, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জ্বর, এবং তার সাথে অন্যান্য যে সিমটমগুলো থাকতে পারে, যেমন অস্থিরতা, যেমন চোখের পেছনের দিকে ব্যথা। তো এটার সাথে কিন্তু ম্যালেরিয়া সিমটোম্যাটিক্যালি খুব একটা ডিফারেন্স নেই, মানে আপনার যা উপসর্গ হবে সেই উপসর্গতেই পাবেন। প্লাজমোডিয়াম ভাইভাক্স ম্যালেরিয়া ঠিক যেভাবে সংক্রমিত হয় একজন থেকে আরেকজনে অ্যানোফিলিক্স মশার মাধ্যমে, এখানেও ঠিক সেই রকমই মশার মাধ্যমে একজন থেকে একজনের মধ্যে সংক্রমিত হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্লোরোকুইনের দ্বারা চিকিৎসা হয়ে যায়। ক্লোরোকুইনের দ্বারা যদি কাজ না হয় সেক্ষেত্রে আমাদের হাতে অন্যান্য যে ম্যালেরিয়ার ওষুধ আছে সেগুলো প্রয়োগ করতে হয়।
পশ্চিম আফ্রিকার কঙ্গো, অ্যাঙ্গোলা, লাইবেরিয়ার মতো দেশে প্লাজমোডিয়াম ওভালের প্রাদুর্ভাব দেখা যায়। তাহলে বেলডাঙ্গার যুবক কিভাবে মশকবাহিত রোগে আক্রান্ত হলেন? পরিবার সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের একটি দেশে কাজ করতেন ওই যুবক। গত বছর লকডাউনের সময় ফেরেন মুর্শিদাবাদে। কলকাতায় এসি মেকানিকের কাজ করতেন তিনি। চিকিৎসকরা বলছেন, এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে ভয়ঙ্কর হতে পারে। এই ম্যালেরিয়ার ছোট ছোট জীবাণুগুলো ডিম পেড়ে রাখে লিভারের মধ্যে। সে এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে যে কোনো সময়ে এই ডিম ফুটে এদের বাচ্চা বেরিয়ে আবার ম্যালেরিয়াটা হতে পারে। সেই জন্য এটা প্রিভেনশনের জন্য প্রাইমাকুইন বলে আমাদের একটা বিশেষ ওষুধ আছে, সেইটা প্রয়োগ করে লিভারের ওই ডিমগুলোকে মেরে দেওয়া। ম্যালেরিয়ার নতুন প্রজাতি নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 3 দিন আগে দিল্লি যান তিনি। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রাজ্যপাল। শনিবার পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মেলে। বঙ্গভবনে চিকিৎসা চলছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের। নর্থ বেঙ্গলে একটু ম্যালেরিয়ার প্রভাব হয় এই সময়টা। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো গরিব লোকেদের পুলিশ থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিছু মশারি টশারি দিয়ে দেওয়ার জন্য, যাদের ক্ষমতা নেই, এবং সাবধানে জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। সব মিলিয়ে উৎসবের মরশুমে ম্যালেরিয়ার নতুন এক প্রজাতির প্রাদুর্ভাবের আতঙ্ক বাংলায়। সন্দীপ সরকার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর দেবকিশোর গুপ্ত, আপনার কাছে আসবে। ডক্টর গুপ্ত, এই করোনা আবহে ম্যালেরিয়া এবং ডেঙ্গি নিয়ে কতটা চিন্তার কারণ রয়েছে? এগুলো তো বারবারই আমাদের পশ্চিমবঙ্গে হানা দিয়েছে। কাজে করোনা নিয়ে আমরা যখন একটা অদ্ভুত একটা সিচুয়েশনে পৌঁছে গেছি, স্পেশালি পুজোর পরে যখন কেস বাড়ছে এবং তার সঙ্গে এই ম্যালেরিয়া, ডেঙ্গি সবগুলোই আবার বাড়ছে, এটা যথেষ্ট একটা উদ্বেগের কারণ তো বটেই। কারণ এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে এই ডিজিজগুলো কিন্তু শুরু হচ্ছে জ্বর বা অন্যান্য রকম সিমটম দিয়ে। কাজেই এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস হওয়াটা কাম্য। এটাকে যদি আমরা সব কিছু, কিন্তু জ্বর আসা মানেই করোনা নয়, আবার সব জ্বর আসায় গা হাত পায়ে ব্যথা মানেই কিন্তু ডেঙ্গি নয়। কাজেই এই জায়গাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবং এইখানে যদি চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়, তাহলে কিন্তু এই প্রত্যেকটা রোগই একটা বড় সড়ো আকার ধারণ করতে পারে এবং জীবনহানির কারণ হতে পারে। কাজেই সেইটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে আমি একটাই মেসেজ দিতে চাইব যে খুব আর্লি ডায়াগনোসিস ভীষণ ভীষণ দরকার। ডক্টর চট্টোপাধ্যায়, সব কিছুতেই, মানে করোনার ক্ষেত্রে বলুন, ম্যালেরিয়া বলুন, ডেঙ্গি বলুন, সব কিছুতেই তো জ্বর, সর্দি কাশি, সামান্য নাক দিয়ে জল পড়া, তো কি করে বুঝবো, মানে স্পেসিফিক ভাবে কি করে বুঝবো? কয়েকটা বিশেষ সিমটম আছে যেগুলো থেকে এটা বলা যায়। যেমন ধরা যাক, আমরা যে কোভিড-19 নিয়ে এতদিন ধরে করছি, কোভিড-19 এর মূল সিমটমগুলো হচ্ছে জ্বর ছাড়া কাশি, সর্দি, গলা ব্যথা, অনেক ক্ষেত্রে ডায়রিয়া, নাকে গন্ধ না পাওয়া, মুখে টেস্ট না পাওয়া। এইগুলোর সাথে ম্যালেরিয়ার যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে ম্যালেরিয়াতে আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, বমি ভাব লাগে, জ্বরটা প্রচণ্ড কাঁপ দিয়ে আসে, এবং সাধারণত সর্দি, কাশি, গলা ব্যথা, এই 3টে সিমটম ম্যালেরিয়াতে আসে না। ঠিক সেরকম ডেঙ্গুতেও সর্দি, কাশি, গলা ব্যথা, এই 3টে সিমটম আসে না। অনেক ক্ষেত্রে একটু অ্যাডভান্স ডেঙ্গুতে বুকে একটু জল জমলে অনেক সময় একটা ড্রাই কাফ হতে পারে। কিন্তু আর্লি ফেজে কোভিডের মতো কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটম যেগুলো আমরা বলি, সেগুলো সাধারণত ম্যালেরিয়া, ডেঙ্গু কোনোটাতেই আসে না। বরং ডেঙ্গু এবং ম্যালেরিয়া আবার সিমটোমেটোলজিক্যালি খুব কাছাকাছি পড়ে। এদের মধ্যে আবার ডিফারেন্সিয়েট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত রাজ্যের তরফে? রাজ্যের তরফে যেটা দরকার, মশার জন্য যে জিনিসগুলো আমরা চিরকাল করে থাকি, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পঞ্চায়েত, সব দিক থেকে যেগুলো করা হয়, বিশেষ করে নর্দমা, যে জলগুলো যেখানে জমছে, বিশেষ করে এই অ্যানোফিলিস মশা একদমই পরিষ্কার জলে ডিম পাড়ে। ঘরের এসি থেকে আরম্ভ করে টবে জল জমা, বালতির জল জমা, এই সমস্ত জায়গাগুলোকে একদম পরিষ্কার করে বারবার জল পরিষ্কার করতে হবে। যারা কুঁজো ব্যবহার করে তাদের কুঁজোর জল প্রত্যেক 7 দিনে পাল্টাতে হবে, এবং মশার যে সমস্ত স্প্রেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তার সাথে কোভিডের জন্য মাস্ক প্রচণ্ডভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। মাস্ক এবং পার্সোনাল প্রোটেকশনের ক্ষেত্রে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে ক্রিম ব্যবহার করা এবং তার সাথে মশারি খাটিয়ে শোয়া। এগুলো খুব জরুরি। একদমই আমাদের সচেতন থাকতে হবে এবং সমস্ত চিকিৎসকদের পরামর্শগুলি মেনে চলতে হবে। এই মুহূর্তের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।